জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে উচ্ছেদ করতে সক্রিয় ছিলেন নির্মাতা অভিনেতা খিজির হায়াত খান। এবার নবগঠিত 15 সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সেন্সর বোর্ডে জায়গা পেলেন তিনি। সদস্য হিসেবে ওরা 7 জন নির্মাতার নাম আসায় অনেকে প্রশ্ন রাখছেন, কোন যোগ্যতায় সেন্সর বোর্ডে রাখা হলো তাকে। অন্য পক্ষ বলছেন, আন্দোলনে সক্রিয় থাকার কারণেই কি সেন্সর বোর্ডের সদস্য হলেন তিনি। আসলেই কি তাই? এদিকে সেন্সর বাদ দিয়ে চালু করা হবে গ্রেডিং পদ্ধতি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের কাছ থেকে এসেছে এমন ঘোষণা। তাহলে কেমন হবে এর রূপরেখা? সবকিছু জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন চলচ্চিত্র নির্মাতা ও সেন্সর বোর্ড সদস্য খিজির হায়াত খান। ওয়েলকাম টু সানলিনা শোস টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি, একটু চাপে আছি বাট ভালো আছি। শুরুতে জানতে চাই আমাদের ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আসলে কোন অবস্থানে আছে, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু নতুন কোনো সিনেমা মুক্তি নেই। সবকিছু মিলে কেমন দেখছেন? একটা যুদ্ধবিধ্বস্ত দেশে, একটা নব্য স্বাধীনতা, স্বৈরাচার থেকে স্বাধীনতা পাওয়া দেশে আমাদের ইন্ডাস্ট্রিটাও এখনো যুদ্ধবিধ্বস্ত অবস্থায় আছে। তো দেশটা যখন সবকিছু একটু স্টেবলের দিকে যাবে, সাথে সাথে ইন্ডাস্ট্রিটাও একটা তো আরেকটাকে ইম্প্যাক্ট করে। আর আপনি বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দেশের সব কিছুই এখনো রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। তো এটা যতক্ষণ পর্যন্ত না নরমাল হবে, এটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বা আমাদের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু মানে সেট হতে সময় লাগবে। আচ্ছা, কেমন সময় লাগতে পারে? আপনি আসলে কি প্রত্যাশা করছেন, কবে নাগাদ সবকিছু আসলে ঠিকঠাক হবে? দেখেন, আপনি যদি পৃথিবীর সকল রেভলিউশনগুলা বা বিপ্লবগুলাকে অ্যানালাইসিস করেন, ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে এই ধরনের একটা সিচুয়েশনের পর 3 থেকে 6 মাস লাগে যদি না কোনো কাউন্টার প্রতি বিপ্লব হয়। তো আমরা তো দেখেছি গত 1.5 মাসে অনেক কিছু হচ্ছে। তো এটা ডিপেন্ড করবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি, সেই জিনিসগুলা আসলে কিভাবে সেটেল ডাউন করে, ওটার সাথেই সামঞ্জস্য রেখে আমাদের ইন্ডাস্ট্রিটাও আমি বিশ্বাস করি যে এটা আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা, ইন্ডাস্ট্রির পর একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনাকে অভিনন্দন, নতুন দায়িত্ব পেয়েছেন আপনি, কেমন লাগছে জানতে চাই। আর এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো শুরুতেই বলেছেন যে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে বলি, আমাকে যদি বলেন খিজির হায়াত খান আপনার থেকে যোগ্য ব্যক্তি কি বাংলাদেশে আছে, আমি বলবো অনেক আছে। অনেক ইন্টেলেকচুয়াল এবং লার্নেড এবং এক্সপিরিয়েন্স মানুষ আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু রাষ্ট্র আমাকে দায়িত্বটা দিয়েছে বা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে। এখন রাষ্ট্র যখন আমাকে দায়িত্বটা দেয় বা দায়িত্বটা আমাদেরকে দেয়, আমাদের কাজ কি সেই দায়িত্বটা সততা এবং নিষ্ঠার সাথে সেটাকে এক্সিকিউট করা। তো আমরা সেটাই চেষ্টা করছি। আর এই ইন্ডাস্ট্রিতে 19 বছর কাজ করেছি, 3টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের একজন বীরশ্রেষ্ঠকে নিয়ে একটি, বাংলাদেশের প্রথম স্পোর্টস ফিল্ম 3টা আমি ডিরেকশন দিয়েছি, 5টা প্রযোজনা করেছি, অভিনয় করেছি আরও 7-8টাতে। সো আই বিলিভ আমার যে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সটা দরকার সেটা এডুকেশন ফিল্ড থেকেই হোক বা গ্রাউন্ড থেকেই হোক সেটা আমার আছে। তো একজন পরিচালক, প্রযোজক বা অভিনেতা হিসেবে আমার মনে হয় যে আই ডু হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স টু ডু দ্য জব। এখন কতটুকু করতে পারবো আমি বা আমরা, আমার সাথে যারা আছেন, সেটা তো সময় বলে দিবে। আমরা তো মাত্র এখনও আমরা মানে সেন্সর বোর্ডে বা সার্টিফিকেশন বোর্ড যেটাকে আমরা এখন নাম দিয়েছি, সেখানে আমরা পারাও দিতে পারি। প্রুফ করাটা সময়ের ব্যাপার। হ্যাঁ, এটা তো একটা যে কোনো কাজ করতেই তো আমাদেরকে একটু সময় দিতে হবে। বাট আমি বলবো যে আমাদের শুরুটা খুব সুন্দর হয়েছে। আপনি জানেন 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর আমরা যখন এটা মাননীয় উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হলাম, তিনি ডিক্লেয়ার দিয়েছেন যে এটা চলচ্চিত্র ফিল্ম সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড হবে। তো আমাদের শুরুটা যদি বলেন যে আমরা কিন্তু দায়িত্ব নিয়ে, যেটা 54 বছরে কেউ করতে পারিনি, আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। তো আশা করি যে আমরা জানি না কতটুকু সময় আমরা পাবো, বাট আমরা যারা একসাথে আছি, তথ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে, ওখানের যে সমন্বয় কমিটিটা আছে তাদেরকে সাথে নিয়ে, আমার বিশ্বাস যে আমরা এমন কিছু চেঞ্জ করে যেতে পারবো হয়তোবা, যেটা হয়তোবা একদিন ইতিহাস করলে দেখা যাবে যে আমরা চেষ্টা করেছি। এক্স্যাক্টলি, আচ্ছা, হোপ ফর দ্য বেস্ট ভাইয়া। তো এটা আসলে অনেকেরই প্রশ্ন, কেন পেয়েছেন, এর কারণ কি? ছাত্র জনতার আন্দোলনে আপনি সক্রিয় ছিলেন দেখেই নাকি আসলে এই পজিশনে আসলে আপনি জায়গা পেয়েছেন? এটা অনেকেই বলছে, যারা বলছে তারা হয়তোবা, অবশ্যই সেটা একটা ফ্যাক্টর, বাট তারা হয়তোবা আমার ক্রিডেনশিয়াল দেখেননি। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ গো চেক মাই ক্রিডেনশিয়াল। আমি
ওই যেটা বললাম যে এডুকেশন বলেন, এক্সপিরিয়েন্স বলেন, আই হ্যাভ প্রুভড যে হ্যাঁ আমি কাজ করেছি। এবং তো এটা যে শুধু ছাত্র জনতার আন্দোলনে আমি সক্রিয় ছিলাম তা না। I am a filmmaker, I am a director, I am a producer, I am an actor, and I have been working in this industry for 19 years. 1977 এবং 1985 সালে দুবার কিন্তু আপনার সেন্সরের নীতিমালা সংস্কার করা হয়েছে। আসলে এই নীতিমালার মূল সমস্যাগুলো কোথায়? একটা 63 আইন সময়ের সাথে এটা বদলাবে, এটাই তো হবার কথা। তো 63 যখন, তখন তো বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান ছিল। 77-এ যখন বাংলাদেশ হলো 71-এ, 77-এ বাংলাদেশের ওই আইনটাকে আপডেট করা দরকার ছিল। সো তখন তারা 77-এ করলো। 85-এ এসে ওই আইনটারও আরও কিছু ধারাকে এক্সপ্লেনেশনের দরকার ছিল, এবং সেই আমলের সরকারের ইচ্ছা অনুযায়ী, রাজনৈতিক সরকারের ইচ্ছা অনুযায়ী সেটাকে আবার মডিফাই করা হয়। এরপরে আর সেন্সর আইনে হাত দেওয়া হয়নি, একদম অল দ্য ওয়ে আসলো 2023-এ। বাট 2023-এ এসে এটাকে যখন সার্টিফিকেশন করা হয়, এটাতে আমরা ওই 63, 77 এবং 85-এর আইনগুলোর রিফ্লেকশনই দেখতে পাই। আমার কাছেও মনে হয় না যে এই আইনটা 2023-এর জন্য যুগোপযোগী। জি ভাই, কিন্তু 2023 সালে তো আপনার এখানে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের যে বিলটা পাস করা হয়েছে, এবং সেটা কিন্তু আইনের বিধিমালা সেভাবে আমরা দেখতে পাইনি। বিধিমালা হয়নি, এই কারণেই তো এটাকে আমরা এক্সিকিউট করতে পারছি না। এই মুহূর্তে বিধিমালা প্রণয়নেরও আগে দরকার হচ্ছে এই আইনটাকে পর্যালোচনা করা, এবং এটা খুব দ্রুত সবাইকে নিয়ে করতে হবে। এটা যে আমরা সেন্সর বোর্ডের বা সার্টিফিকেশন বোর্ডে আমরা যারা আছি তারাই করে ফেললাম সেটা না। এটার সাথে চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র গবেষক, যারা চলচ্চিত্র অঙ্গনে কাজ করে, সবার সাথে আলোচনা করে এই আইনটাকে আগে ঠিক করতে হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা আপনাদের জানতে হবে। একটা আইন কিন্তু সংসদে পাশ হয়, এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো সংসদ নেই, কার্যকরী সংসদ নেই। তাহলে আমরা যদি এই আইনটাকে চেঞ্জ করি, এটা কিভাবে একটা স্পেশাল অর্ডিন্যান্স করে এটাকে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নিতে হবে। অনেকগুলো ব্যাপার আছে যে জিনিসগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। তো দোয়া করেন আমরা যাতে কাজ শুরু করতে পারি আর কি, সেটাই আসলে ইম্পর্টেন্ট। এত আলোচনা সমালোচনা অবশ্যই থাকবে, বাট আমাদের আসলে অনেক কাজ। এগুলো তো জাস্ট একটা অ্যাসপেক্ট। তাছাড়াও যেই ফিল্মগুলো এখন রিলিজ পাওয়ার জন্য জমা দেওয়া আছে সেগুলোকে রিলিজ করতে হবে। যেই ফিল্মগুলো এত বছর ধরে আটকে আছে সেগুলো কেন আটকে আছে সেগুলোকে রিভিউ করতে হবে, করে ওখান থেকে যেটা যেটা ছাড়া যায় সবগুলোকে ছাড়তে হবে। এখন এই কাজগুলো কখন আমরা শুরু করতে পারবো সেটার জন্যই অপেক্ষা করছি। দোয়া করবেন যাতে শুরু করতে পারি। অবশ্যই। তো আইন অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন দিয়ে সেন্সর সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে, এমনটাই মন্তব্য করেছেন আপনার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং কি আলোচনা হয়েছে আমরা একটা ছোট্ট করে জানতে চাই। না, ওনাকে আমরা জিনিসটা ওইটাই এক্সপ্লেন করেছি যে উনিও যেটা বলেছেন যে এই যে আইনের যে মারপ্যাচটা আছে এটা তো আসলে রেখে গেছে গত সরকার। তো আমরা এটার আসলে কুফলটা ভোগ করছি যে ওরা একটা আইন প্রণয়ন করেছে কিন্তু আইনটার বিধিমালা করে নাই এবং আইনটার এক্সপ্লেনেশন করে নাই। ওরা আবার আইনটা পাশ করেও আবার সেন্সর বোর্ড রেখে গেছে। সো আপনাকে তো আগে ডিক্লেয়ার করতে হবে যেই সমালোচনাটা শুরু হয়েছে কেন সেন্সর বোর্ড আমরা সার্টিফিকেট আগে তো ডিক্লেয়ার করতে হবে। তারপর তো ওনাকে যখন আমরা বুঝাতে সক্ষম হয়েছি উনি বলেছে তাহলে তো আমরা সবার আগে নাম চেঞ্জ করো, সার্টিফিকেশনে যাও, এবং এই আইনটাকে কিভাবে দ্রুত কার্যকরী করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। তো ভাইয়া এই গ্রেডিং পদ্ধতি এটা আসলে কবে নাগাদ আমরা সবাই বাস্তবায়ন দেখতে পাবো? এটা তো শুধু আমাদের মানে সার্টিফিকেশন বোর্ড বা তথ্য মন্ত্রণালয় কাজ মানে আমাদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে আইন মন্ত্রণালয়কেও ইয়ে করতে হবে। তা আপনি জানেন এই মুহূর্তে আমাদের সংবিধান নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। সো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করা যায়, বিকজ আমিও বিশ্বাস করি আমাদের কমিটির বা আমরা যতদিন থাকবো এর মধ্যে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই আইনটাকে ঠিক করে বিধিমালা ঠিক করে দিয়ে এটাকে যদি ঠিক করে দিয়ে যেতে পারি আজীবনের মানে আগামী সময়ের জন্য বলতে পারবো না আমরা সবচেয়ে বড় কাজটা করেছি, বিকজ এটার উপরে ভিত্তি করেই বাকি কাজগুলো হবে। সো এই আইন এবং এর বিধিমালা এটাকে আমাদের ঠিক করতে হবে। ভাইয়া গ্রেডিং এর আসলে সুবিধা এবং অসুবিধাগুলো কি রয়েছে? সুবিধা তো দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন হলিউডে দেখেন বলিউডে ইটস গ্রেডিং সিস্টেম। তার মানে কি আপনি আপনার মতো করে মুক্ত চিন্তায় আপনি একটা চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন এবং সেটা এইজ অনুযায়ী বা বয়স অনুযায়ী আপনি সেট করে দিতে পারবেন যে এটা PG-13, এটা PG-15, এটা অ্যাডাল্ট, এটা ভেরি স্পেসিফিক প্রফেশনালদের জন্য করা। এটা হচ্ছে অবশ্যই সুবিধাটা। অসুবিধা আমি ওইটাই বলবো যে এইটাকে যদি কেউ ওয়েপন হিসেবে ইউজ করতে চায়
ধরেন বাংলাদেশের মতো একটা দেশে আমি এমন একটা টপিক নিয়ে একটা সিনেমা নির্মাণ করলাম যেটা একটা ধর্মীয় দাঙ্গা শুরু করে দিল দুই ধর্মাবলম্বী মানুষের মাঝে, তখন তো এটা বিপদ। সো সার্টিফিকেশন বোর্ডের মধ্যেও আমাদেরকে এই আইন পেলে কেন, এটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রক্ষা কবচটা যাতে সেন্সর বোর্ডের মতো সুইসাইডাল না হয়, এটা যাতে মানুষ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের বা ফিল্ম মেকার্সদের স্বাধীনতাকে খর্ব না করে। বাট দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং দেশের মানুষের কল্যাণের সাথে আমাদেরকে কিন্তু একটা না একটা রক্ষা কবচ রাখতে পারে। সো এই আইনটা হবে সেই রক্ষা কবচটা। সেন্সরে আসলে অনেকগুলো সিনেমা আটকে পড়ে আছে, আসলে সিনেমাগুলোর ভবিষ্যৎকে কিংবা কবে নাগাদ মুক্তি পেতে পারে? কবে নাগাদ মুক্তি পেতে পারে সেটা তো আমি এখনো বলতে পারবো না। আর সেন্সর না, আমরা সবাই, আমিও বলে ফেলি সার্টিফিকেশন বোর্ডে, সেন্সর বোর্ডকে আমরা পাঠিয়ে দিয়েছি, পালিয়ে গেছে। দেখেন আমি একজন ফিল্ম মেকার, আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন ফিল্ম মেকার। সো আমি তো বুঝি, এবং আমার একটা ছবি, আমার প্রথম ছবিটাই সেন্সরে আটকিয়েছিল, তখনকার সেন্সর বোর্ডে আটকিয়েছিল, ফাইট দিয়ে বের করে এনেছিলাম। তা আমি বুঝি কষ্টটা কি। আপনার বাচ্চা যার জন্ম হওয়ার জন্য আপনি মুখিয়ে আছেন, তাকে যদি কেউ আটকে দেয় তখন আপনার কি পরিমাণ কষ্ট হবে। সো যাদের ছবিগুলো আটকে আছে তাদের কষ্টটা আমি বুঝি, বা আমি বোঝার ক্ষমতাটা আমার আছে। আমি এতটুকু বলতে পারি যে আমরা এটা নিয়ে আমাদের সর্বশক্তি দিয়ে ফাইট করব, যত তাড়াতাড়ি সম্ভব, যত কয়টা ছবিকে পারা যায় এই সেন্সরের আয়নাঘর থেকে মুক্তি দিতে। তো আপনি যেমনটি বলছিলেন যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, আসলে আমরা যারা আছি ইন্ডাস্ট্রিতে তারা কি আসলে এই পদ্ধতি নেওয়ার জন্য প্রস্তুত কতখানি, কিংবা এই অতিরিক্ত স্বাধীনতার জন্য কি নিম্ন মানের গ্রেডের কোনো সিনেমা নির্মাণ হবে কিনা, কি মনে হয় আপনার? আপনার যে ভয়টা সেটা আমারও আছে, যে হ্যাঁ বাক স্বাধীনতায় আমরা দেখি না সোশ্যাল মিডিয়ায় যার যা মন চায় বলে ফেলতেছে, কোনো কিছু চিন্তা না করে অনেক কিছু লিখে ফেলতেছে, নিম্নমানের সিনেমা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাট অ্যাজ লং অ্যাজ সেই মানটা আমার মুক্তিযুদ্ধের চেতনা, আমার রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে বা আমার জনগণকে কোনোভাবে ইয়ে করে, আমাদের এটা ছেড়ে দিতে হবে। বিকজ আসলে মানের ব্যাপারটা এমন, এটার তো কোনো ইয়ে নেই, স্ট্যান্ডার্ড নেই, ইট ক্যান গো এনিওয়্যার। সো অ্যাজ লং অ্যাজ এটার সাথে শুধু তো ধরেন সার্টিফিকেশন বোর্ড করলেই হবে না, আমাদের ফিল্মের তো সামগ্রিক উন্নয়ন করতে হবে। সবগুলো যখন হবে আমার মনে হয় মানটা অটোমেটিকলি উঠে আসবে। এটা তো জাস্ট সার্টিফিকেশন বোর্ড তো জাস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট আরও তো অনেকগুলা জিনিস আছে যেগুলো ঠিক করলে সামগ্রিকভাবে যদি ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে অটোমেটিকলি সিনেমার মানটাও বাড়বে। আচ্ছা ভাই, কমিটিতে যারা জায়গা পেয়েছেন, আসলে এই প্রশ্নটা অনেকেরই, যদি বলি যে তারা তাদের অভিজ্ঞতার দিক থেকে, কাজের দিক থেকে আসলে যোগ্য কিনা একটা সিনেমাকে আসলে বিচার করার ক্ষেত্রে, আপনার কি মনে হয়? ওকে, আমি দুইটা জিনিস বলি। নাম্বার ওয়ান, পৃথিবীতে আপনি একদম পৃথিবীর সবচেয়ে দক্ষ ফিল্ম পার্সোনালিটিদেরকে নিয়ে যদি একটা কমিটি করেন, সেটাও কি সর্বজন স্বীকৃত হবে? হবে না। আমাদের যে আইনগুলো আছে, সেন্সর বোর্ড বা সার্টিফিকেশন বোর্ড, এখানে কিন্তু কোথাও বলা নাই একজন কমিটি মেম্বারের কোয়ালিটিটা কি হবে, সে আসলে পেশাগত দক্ষতা কত বছরের থাকতে হবে, বা সে আসলে কোন পার্টিকুলার পেশা থেকে আসতে হবে। এখানে যারা আমাদের সাথে আছেন, ধরেন আমি কয়েকজনের নামই বলি, ধরেন ডাক্তার জাকির হোসেন রাজু, তিনি একজন প্রফেসর, পিএইচডি করার লোক, তিনি একজন ফিল্ম ডিরেক্টর বলবো, ফিল্ম গবেষক, তিনি একটা ডিপার্টমেন্ট হেড একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ধরেন রফিকুল আনোয়ার রাসেল ভাই একজন প্রযোজক পরিচালক, হ্যাঁ তিনি হয়তো বা ডকুমেন্টারি ফিল্ম করেছেন, এখন একটা ফিচার ফিল্ম ওনার কাজ অলমোস্ট শেষ। তারপর ধরেন ইয়াংদের থেকে ধরেন তাসনিয়া আফরিন মৌ, তিনি একজন ইয়াং পরিচালক এবং একজন আপকামিং ফিল্ম মেকার। কাজী নশবা আহমেদ অভিনেত্রী, অনেকগুলো ফিল্মে কাজ করেছেন। এদের সবার যদি আপনি এডুকেশন দেখেন, দে আর অল ভেরি ওয়েল এডুকেটেড। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো বা তারা আগে পিছিয়ে আছেন, আমিও তো এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক আগে পিছিয়ে আছি, বাট আপনাকে তো সামগ্রিকভাবে দেখতে হবে এবং এই মানুষগুলোকে তো আপনার কাজ করার সুযোগ দিতে হবে। আপনি একটা মানুষকে যদি কাজ করার সুযোগ না দেন, আপনি তাকে বিচার করবেন কিভাবে? বাট কাজ শুরু করতে পারলাম না, এর আগেই আপনারা একদম সমালোচনার তীর দিয়ে আমাদেরকে ঘায়ল করে ফেলবেন। দেখেন, সমালোচনা অবশ্যই জরুরি, বাট ক্রিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে করতে হবে। আপনি সমালোচনা শুধু সমালোচনার জন্য করলে হবে না। আর যখন সমালোচনা করবেন তখন ঈর্ষাটাকে, জেলাসিটাকে একটু দূরে রেখে করলে হয় কি,
এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়, সার্বিক অঙ্গনের জন্য ভালো হয়। কথা বলতে বলতে আজকের আয়োজন একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া। সো আপনার কমিটির মুখপাত্র হিসেবে যদি এই মুহূর্তে যারা আপনাকে দেখছেন তাদের কিছু বলার থাকে, আর এই ইন্ডাস্ট্রির কাছে আপনার এক্সপেকটেশন কি, কেমন চান এমন ইন্ডাস্ট্রি, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শক, আমি আসলে এটাই বলবো যে আমরা যারা কাজ শুরু করেছি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের উপর অনেকগুলো দায়িত্ব, আমরা একটা খুব ক্রিটিক্যাল সময়ে একটা অনেক বড় আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যাতে সততা এবং নিষ্ঠার সাথে আমাদের যতটুকু চেষ্টা আমাদের পক্ষে করা সম্ভব সেটা যাতে আমরা করতে পারি, এবং এমন কিছু সব পারবো না, যতটুকুই পারি যেই চেঞ্জগুলোই আনতে পারি সেটা যাতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর কেমন ইন্ডাস্ট্রি দেখতে চাই, আমি দেখতে চাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে। আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই। দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরাও যাতে বলতে পারি উই আর ফ্রম বাংলাদেশ, দিস ইজ এ বাংলাদেশি ফিল্ম অ্যান্ড আই এম এ বাংলাদেশি ফিল্ম মেকার। চমৎকার, আপনার ইচ্ছাগুলো পূরণ হোক, আমার তেমনই প্রত্যাশা। অনেক ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, সানজালিনার শুভ স্টুডিওতে আজকের আয়োজন ছিল পর্যন্ত, আবারও দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।